শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশনে। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায়ের খাজনা এই অধ্যায় থেকে রিকার্ডোর খাজনা তত্ত্বটি বিস্তারিত আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বিস্তারিত আলোচনার জন্য প্রবেশ করি। ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো এবং খেয়াল করো। একটি বাড়ি, একটি গাড়ি, জমি। আজকের যে শিক্ষণফল তা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব ব্যাখ্যা করতে পারবে, খাজনা উদ্ভবের কারণ ব্যাখ্যা করতে পারবে, তত্ত্বটির অনুমিত শর্ত ব্যাখ্যা করতে পারবে, তালিকার সাহায্যে তত্ত্বটি ব্যাখ্যা করতে পারবে এবং রেখাচিত্রে রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করতে পারবে এবং সর্বশেষ রিকার্ডোর খাজনা তত্ত্বটির সমালোচনা বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব রিকার্ডোর খাজনা তত্ত্বটি কি আসলে। রিকার্ডোর খাজনা তত্ত্বে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই তত্ত্বে প্রথমেই জানবো এই রিকার্ডোর খাজনা কি। প্রথমে জানবো খাজনা কি, কেন খাজনার উৎপত্তি হয় এবং কিভাবে এর পরিমাণ নির্ধারিত হয়। অর্থাৎ তিনটি বিষয় আলোচনার মাধ্যমে রিকার্ডোর খাজনা তত্ত্বটি আলোচনা সম্পন্ন হবে। প্রথমত, এই তত্ত্বে খাজনা বলতে কি বোঝানো হয়েছে এবং কেন খাজনার উৎপত্তি হয়েছে বা কেন খাজনার উৎপত্তি হয় এবং কিভাবে এর পরিমাণ নির্ধারিত হয় তা আলোচনা করা হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, খাজনা বলতে রিকার্ডো যে বিষয়টিকে উল্লেখ করেছেন বা যেভাবে সংজ্ঞা প্রদান করেছেন তা হচ্ছে যে রিকার্ডো ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে খাজনা সম্পর্কে যে তত্ত্ব প্রচার করেন তাই রিকার্ডোর খাজনা তত্ত্ব নামে পরিচিত। তিনি বলেন, খাজনা হলো জমির উৎপন্নের সে অংশ যা জমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য মালিককে দেয়া হয়। অর্থাৎ জমি ব্যবহারের জন্য জমির ব্যবহারকারী তার মালিককে যে পরিমাণ অর্থ অথবা দ্রব্য বা যা দেওয়া হয় তাই হচ্ছে খাজনা। জমির আদি এবং অবিনশ্বর শক্তি বলতে রিকার্ডো জমির মৌলিক এবং ধ্বংসশীল নয় এমন উর্বরতা শক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ জমি ক্রমাগত চাষ করলে, অর্থাৎ জমি দিনের পর দিন চাষ করা যায়, একটি ফসল উৎপন্নের পরে পুনরায় আবার উক্ত জমি উর্বরতা শক্তি অক্ষুণ্ণ থাকে এবং তা পরবর্তী সময়েও ওই জমিতে আবার অন্য ফসল বা একই ফসল উৎপন্ন করা যায়। অর্থাৎ জমির যে বৈশিষ্ট্য তা হচ্ছে তার উর্বরতা শক্তি ধ্বংসশীল নয়। অর্থাৎ জমিতে যে কোনো পণ্য বা দ্রব্য উৎপাদন করলে পুনরায় আবার উৎপাদন করা সম্ভব হয়। তাই জমির আদি এবং অবিনশ্বর শক্তি ব্যবহার করার জন্য ব্যবহারকারী তার মালিককে যে অর্থ প্রদান করে তাই হচ্ছে খাজনা। শিক্ষার্থীবৃন্দ, রিকার্ডোর খাজনা তত্ত্বে তিনটি কারণে খাজনার উদ্ভবের কথা বলেছেন। আমরা জানলাম, এক, প্রয়োজনের তুলনায় জমির যোগান সীমাবদ্ধ তাই খাজনার উদ্ভব। দুই, উর্বরতা অথবা অবস্থানগত পার্থক্য থাকায় জমির বিভিন্নতা রয়েছে তাই খাজনার উদ্ভব হয়। অর্থাৎ উর্বর জমি খাজনা বেশি এবং কম উর্বর জমি খাজনা কম, এবং যে জমির আয় এবং ব্যয় সমান সেই জমিতে কোনো খাজনা নেই। রিকার্ডো তত্ত্বে সে কথা উল্লেখ করেছেন। এবং অবস্থানগত পার্থক্যের কারণেও খাজনার কম বেশি হয়ে থাকে। যে জমি বা যে এলাকা আবাস এবং বাণিজ্যিক ব্যবহারে বাণিজ্যিক ব্যবহার বা বহুবিধ ভাবে ব্যবহার করা যায়, স্বাভাবিকভাবে অন্য জমির তুলনায় উক্ত জমির খাজনা বেশি হয়। অর্থাৎ অবস্থানগত পার্থক্যের কারণেও খাজনার উদ্ভব হয়ে থাকে। এবং তিন, জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় বিধায়ও জমির জন্য খাজনা প্রদান করতে হয়। অর্থাৎ জমি ক্রমাগত উৎপাদন করলে যে
বিধি হয় উৎপাদনের ক্ষেত্রে, যে বিধি হয় সেই বিধিটি হচ্ছে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়, ফলে জমিতে খাজনা সৃষ্টি হয়। তার মতে যে জমিতে উৎপাদিত পণ্যের আয় ও ব্যয় সমান তাকে প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি বলে। অর্থাৎ যে জমির উৎপাদিত যে আয় বা পণ্যের আয় ও ব্যয় সমান হয় তাকে প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি। খাজনাবিহীন জমি বলতে যে জমির আয় এবং ব্যয় সমান সেই জমিকে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি বলা হয়। রিকার্ডো মতে সেই জমির খাজনা দিতে হয় না। শিক্ষার্থীবৃন্দ, রিকার্ডোর খাজনা তত্ত্বটির যে অনুমিত শর্তসমূহ, অর্থাৎ রিকার্ডো যে অনুমিতির উপর এই তত্ত্বটিকে দাঁড় করেছেন তা হচ্ছে: এক, অর্থ ব্যবস্থায় পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান, উৎপাদন ক্ষমতা অথবা অবস্থান অনুসারে জমিকে কম অথবা বেশি উৎপাদনশীল হিসেবে ভাগ করা যায়। ৩, অধিক উর্বর জমি আগে এবং কম উর্বর জমি পরে চাষ করা হয়। এবং ৪, উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি দ্রুত কার্যকর। এবং ৫, খাজনা দামের মধ্যে প্রবেশ করে না। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি উদাহরণের সাহায্যে, তালিকার সাহায্যে রিকার্ডো খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করব। রিকার্ডো তার এই খাজনা তত্ত্বে জমিকে ৩ ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি এবং তৃতীয় শ্রেণীর জমি। এবং তিনি যে উদাহরণের সাহায্যে খাজনার উৎপত্তি এবং খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করেছেন তা এমন যে, ধরা হলো জমির প্রথম শ্রেণীর জমিতে একর প্রতি উৎপাদন হয়েছে 15 মণ, দ্বিতীয় শ্রেণীর জমিতে উৎপাদন হয়েছে 15 মণ এবং দ্বিতীয় শ্রেণীর জমিতে উৎপাদন হয়েছে 12 মণ এবং তৃতীয় শ্রেণীর জমিতে উৎপাদন হয়েছে 10 মণ। শিক্ষার্থীবৃন্দ, প্রথম শ্রেণীর জমি উর্বর, তাই তার উৎপাদন অধিক। দ্বিতীয় শ্রেণীর যে জমি যা উর্বরতা অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে ভাগ করেছেন তার উৎপাদন মাঝারি এবং তৃতীয় শ্রেণীর জমিতে উৎপাদন হচ্ছে প্রতি একরে 10 মণ। শিক্ষার্থীবৃন্দ, এখন যদি ধরা হয় প্রতি মণ ধানের দাম হচ্ছে 1000 টাকা, অর্থাৎ 1 মণ ধানের দাম 1000, সেক্ষেত্রে প্রথম শ্রেণীর জমি থেকে যে উৎপাদন হয় 15 মণ এবং দ্বিতীয় শ্রেণীর জমিতে 12 মণ, তৃতীয় শ্রেণীর জমিতে 10 মণ। সুতরাং দেখা গেল যে প্রথম শ্রেণীর জমি থেকে মোট আয় হচ্ছে 15,000, অর্থাৎ 15 মণ ধান 1000 টাকা করে প্রতি মণ ধানের মূল্য হলে প্রথম শ্রেণীর জমি থেকে আয় 15,000, দ্বিতীয় শ্রেণীর জমি থেকে আয় হলো 12,000 এবং তৃতীয় শ্রেণীর জমি থেকে আয় হলো 10,000। এখন রিকার্ডো প্রতি 3 ধরনের জমি থেকে যে আয় পেলাম আমরা, কিন্তু এই রিকার্ডো তার তত্ত্বে 3 শ্রেণীর জমির উৎপাদন ব্যয়কে একই সমান ধরেছেন। অর্থাৎ প্রথম শ্রেণীর জমিতে উৎপাদন ব্যয় 10,000, দ্বিতীয় শ্রেণীর জমিতে উৎপাদন ব্যয় 10,000, তৃতীয় শ্রেণীর জমিতে উৎপাদন ব্যয় 10,000 ধরা হলো উদাহরণ হিসেবে। আমরা ধরে দেখা গেল প্রথম শ্রেণীর জমি থেকে উদ্বৃত্ত যে আয় হয় তা হচ্ছে 5,000, অর্থাৎ 15,000 থেকে 10,000 বিয়োগ করলে এখানে প্রথম শ্রেণীর উদ্বৃত্ত আয় হচ্ছে 5,000। রিকার্ডো এই উদ্বৃত্ত আয়কেই খাজনা হিসেবে গণ্য করেছেন, অর্থাৎ খাজনা হলো 5,000 টাকা। অনুরূপভাবে দ্বিতীয় শ্রেণীর জমিতে উদ্বৃত্ত আয় হচ্ছে 2,000, দ্বিতীয় শ্রেণীর জমিতে আয় হচ্ছে 12,000 এবং উৎপাদন ব্যয় 10,000। 12,000 থেকে 10,000 বিয়োগ করলে উদ্বৃত্ত বা খাজনা হচ্ছে 2,000 এবং তৃতীয় শ্রেণীর জমিতে ধান থেকে মোট আয় হচ্ছে 10,000 এবং উৎপাদন ব্যয় 10,000 এবং সেক্ষেত্রে কোনো উদ্বৃত্ত নেই, সে কারণে তৃতীয় শ্রেণীর জমির কোনো খাজনা নেই বলে রিকার্ডো উল্লেখ করেছেন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম প্রথম শ্রেণীর জমির খাজনা হচ্ছে 5,000,
যা উদ্বৃত্ত আয়। দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা হচ্ছে 2000, যা উদ্বৃত্ত আয়, এবং তৃতীয় শ্রেণীর জমিতে আয় এবং ব্যয় সমান, সুতরাং তৃতীয় শ্রেণীর জমিতে কোনো উদ্বৃত্ত নেই, সুতরাং তৃতীয় শ্রেণীর কোনো খাজনা নেই, এবং এই তৃতীয় শ্রেণীর জমিকে প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি বলে রিকার্ডো উল্লেখ করেছেন। শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই তালিকার মাধ্যমে একটি উদাহরণের সাহায্যে তোমরা খাজনা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ। শিক্ষার্থীবৃন্দ, রিকার্ডো তার তত্ত্বটি একটি রেখাচিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করেছেন। আমরা লম্ব অক্ষে আয় এবং ব্যয় নির্দেশ করছি এবং ভূমি অক্ষে জমির পরিমাণ নির্দেশ করছি। ও হচ্ছে মূল বিন্দু, ও এ হচ্ছে প্রথম শ্রেণীর জমির পরিমাণ, ও বি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির পরিমাণ, এবং ও সি তৃতীয় শ্রেণীর জমির পরিমাণ। শিক্ষার্থীবৃন্দ, প্রথম শ্রেণীর জমি থেকে মোট আয় হচ্ছে ও এল কে এ, এবং প্রথম শ্রেণীর জমি থেকে, অর্থাৎ প্রথম শ্রেণীর জমি থেকে মোট আয় হচ্ছে ও এল কে এ। তোমরা খেয়াল করো, প্রথম শ্রেণীর জমির থেকে মোট আয় হচ্ছে ও এল কে এ, এবং প্রথম শ্রেণীর জমিতে মোট ব্যয় হচ্ছে ও জি এফ এ। সুতরাং প্রথম শ্রেণীর যে উদ্বৃত্ত, এই প্রথম শ্রেণীর উদ্বৃত্ত হচ্ছে GLKF। সুতরাং এই GLKF ই হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা। আশা করি শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম শ্রেণীর জমির যে খাজনা সেই বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে প্রথম শ্রেণীর জমির খাজনার পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় বা কিভাবে নির্ধারিত হয় রিকার্ডোর মতে তা লক্ষ্য করলাম। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দ্বিতীয় শ্রেণীর জমির মোট আয় হচ্ছে এ আয়তক্ষেত্র সমান এ এইচ আই বি, এবং দ্বিতীয় শ্রেণীর জমির মোট ব্যয় হচ্ছে, উৎপাদন ব্যয় হচ্ছে এ এফ ই বি, এবং দ্বিতীয় শ্রেণীর জমির উদ্বৃত্ত হচ্ছে এফ এস আই ই। সুতরাং দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা হচ্ছে এফ এইচ আই ই এই পরিমাণ আয়তক্ষেত্রের সমান, যা সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে, আকাশী কালার দিয়ে দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখন তৃতীয় শ্রেণীর জমির আয় এবং ব্যয় সমান, সুতরাং তৃতীয় শ্রেণীর জমির কোনো খাজনা নেই, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে বিইডিসি, এবং তৃতীয় শ্রেণীর জমির ব্যয় হচ্ছে, মোট ব্যয় হচ্ছে বিইডিসি। সুতরাং এই তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে কোনো উদ্বৃত্ত নেই, সুতরাং তৃতীয় শ্রেণীর জমির কোনো খাজনা নেই, এবং এই তৃতীয় শ্রেণীর জমিকেই রিকার্ডো প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি বলে উল্লেখ করেছেন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা খাজনা বের করার জন্য যে সূত্র, সেটি হচ্ছে জমি থেকে যে মোট আয় হয় এবং উক্ত জমিতে যে মোট ব্যয় হয় তার বিয়োগফল হচ্ছে খাজনা। আমরা এই রেখাচিত্রে দেখলাম প্রথম শ্রেণীর জমির খাজনা হচ্ছে GLKF, যা বেগুনি রঙের শ্যাডো দিয়ে দেখানো হয়েছে, এবং প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা হচ্ছে FHIE টাকা, যা আকাশী কালারের শ্যাডো দিয়ে দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে প্রথম শ্রেণীর জমির যে মোট আয় হচ্ছে যে ASIB, এবং দেখো দ্বিতীয় শ্রেণীর জমির যে আয়, মোট আয় AHIB, এবং দ্বিতীয় শ্রেণীর জমির মোট ব্যয় হচ্ছে AFEB। সুতরাং দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা হচ্ছে FHIE টাকা, অর্থাৎ প্রথম শ্রেণীর জমির খাজনা তুলনায় দ্বিতীয় শ্রেণীর জমির খাজনার পরিমাণ কম। যেহেতু তৃতীয় শ্রেণীর জমির আয় কম, সুতরাং
দ্বিতীয় শ্রেণীর জমির খাজনাও কম, এবং তৃতীয় শ্রেণীর জমির কোনো খাজনা নেই, কারণ তৃতীয় শ্রেণীর জমির আয় এবং ব্যয় সমান। তৃতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে বিইডিসি আয়তক্ষেত্র সমান এবং ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা গত যে পূর্বের স্লাইডে আমরা দেখেছি আয়তক্ষেত্র অক্ষর দিয়ে পরিমাপ করে কিভাবে খাজনা নির্ণয় করা যায়। এখন এই স্লাইডে আমরা যদি মোট আয় সাংখ্যিক মানে যদি ধরি তাহলে কিভাবে খাজনা হয় তা তোমরা লক্ষ্য করো। তো প্রথম শ্রেণীর জমির ক্ষেত্রে মোট আয় হচ্ছে 300 এবং প্রথম শ্রেণীর জমির ব্যয় হচ্ছে 100। সুতরাং প্রথম শ্রেণীর জমির খাজনা বা উদ্বৃত্ত হচ্ছে 200 টাকা। দ্বিতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে মোট আয় হচ্ছে 200, দ্বিতীয় শ্রেণীর জমির মোট ব্যয় হচ্ছে 100 এবং দ্বিতীয় শ্রেণীর জমির উদ্বৃত্ত হচ্ছে 100 টাকা এবং দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা হচ্ছে 100 টাকা এবং তৃতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে 100, ব্যয় 100। সুতরাং তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কোনো উদ্বৃত্ত নেই, সুতরাং তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে কোনো খাজনা নেই। আশা করি তোমরা বিষয়টি লক্ষ্য করেছো এবং রেখাচিত্রের মাধ্যমে অতি সহজেই বিষয়টি বুঝতে সক্ষম হবে এবং পরীক্ষায় সাধারণত উদ্দীপক দেয়া থাকলে ওখান থেকে চিত্র থেকে তোমরা খাজনা নির্ণয় করতে সক্ষম হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে রিকার্ডোর খাজনা তত্ত্বটি আলোচনা করলাম, এই তত্ত্বের কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে বা সমালোচনা রয়েছে। রিকার্ডোর যে খাজনা তত্ত্বের যে প্রথম যে সমালোচনা বা ত্রুটি তা হচ্ছে রিকার্ডো তার খাজনা তত্ত্বে উল্লেখ করেছেন জমির উর্বরতা শক্তি অক্ষয়, কিন্তু বাস্তবে জমি ব্যবহারের পরে তার উর্বরতা শক্তি ক্রমেই হ্রাস পায় যদি না ভূমি উন্নয়নের জন্য কোনো ব্যয় করা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে ক্রমাগত ভূমি চাষের মাধ্যমে ভূমির উর্বরতা শক্তি নষ্ট হয়, যা রিকার্ডো তার তত্ত্বে উল্লেখ করেননি। দ্বিতীয় যে সমালোচনা তা হচ্ছে চাষ পদ্ধতিতে প্রথমে উর্বর পরে কম উর্বর জমি চাষ করা হয়, তা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। রিকার্ডো তার তত্ত্বে প্রথমে উর্বর জমি, তারপরে দ্বিতীয় শ্রেণীর জমি, তারপরে তৃতীয় শ্রেণীর জমি চাষের কথা উল্লেখ করেছেন, কিন্তু বাস্তবে দেখা যায় যে উর্বর অনুর্বর সকল শ্রেণীর জমি একসঙ্গে চাষাবাদ করা হয়, কোনটি আগে বা কোনটি পরে নয়। 3, কোন জিনিসের দাম নির্ধারণের জন্য তার চাহিদা ও যোগানের সমতার দ্বারা যে দাম নির্ধারিত হয়, রিকার্ডো তার এই তত্ত্বে সেই বিষয়টি আলোচনায় আনেননি। সেক্ষেত্রে আমরা যে কোনো পণ্যের মূল্য যেভাবে তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়, তেমনি ভাবে খাজনাও তার চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হয়। কিন্তু রিকার্ডো তার এই তত্ত্বে একটি আলাদা তত্ত্বের আলোচনা করেছেন, যেটি হচ্ছে উদ্বৃত্ত আয়। সেই হিসাবে খাজনার কথা উল্লেখ করেছেন, যা বাস্তবসম্মত নয়। শিক্ষার্থীবৃন্দ, 4 যে সমালোচনা, জমি ছাড়াও অন্যান্য উপকরণের কিন্তু খাজনা হয়ে থাকে, যে সমস্ত উপকরণ চাহিদার তুলনায় কম, সেই সমস্ত উপকরণের দ্বারা যদি কোনো উপযোগ সৃষ্টি করা সম্ভব হয় বা আয় উপার্জন করা সম্ভব হয়, তাহলে উক্ত দ্রব্য বা উক্ত উপকরণের উদ্বৃত্ত আয় হয়ে থাকে, ফলে খাজনাও হয়ে থাকে। কিন্তু রিকার্ডো শুধুমাত্র জমির ক্ষেত্রে খাজনার কথা উল্লেখ করেছেন, কিন্তু জমি ছাড়াও বাড়ি গাড়ি এবং জমি, দোকান এবং বিভিন্ন যন্ত্রপাতি যা চাহিদা তুলনায় কম, সেই সমস্ত উপকরণ ব্যবহার করলে ব্যবহারকারী তার মালিককে যে অর্থ প্রদান করে সেটি হচ্ছে খাজনা। সুতরাং শুধুমাত্র জমিরই খাজনা হয় না, জমি ছাড়াও অন্যান্য উপকরণের খাজনা হয়ে থাকে। 5, খাজনাবিহীন জমির ধারণা আসলে বাস্তবে অসম্ভব, কারণ যে রিকার্ডো উল্লেখ করেছেন যে জমি প্রান্তিক জমি, যে জমির আয় এবং ব্যয় সমান, সেই জমির কোনো খাজনা নেই। কিন্তু বাস্তবে এই ধরনের জমি বা এই ধরনের বাস্তবতা লক্ষ্য করা যায় না।
যে জমি আবাদযোগ্য বা উৎপাদন হয়ে থাকে সেই জমি সেই সকল ধরনের জমিরই খাজনা বাস্তবে হয়ে থাকে। সুতরাং রিকার্ডো যে উল্লেখ করেছেন যে জমি প্রান্তিক জমি, যে জমির আয় এবং ব্যয় সমান, সে জমির কোনো খাজনা নেই, বাস্তবে তা লক্ষ্য করা যায় না। রিকার্ডোর মতে খাজনা উদ্বৃত্ত আয় দামের অংশ নয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খাজনা বেশি হলে দামও বেশি হয়, তাই খাজনা দামের অংশ হয়। এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা পরবর্তীতে করব। শিক্ষার্থীবৃন্দ, যে জমির উদ্বৃত্ত আয়, যে খাজনা উদ্বৃত্ত আয় দামের অংশ নয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খাজনা বেশি হলে দামও বেশি হয়ে থাকে উক্ত জমির বা উক্ত খাজনার অংশ হয়ে থাকে। এই সমস্ত ত্রুটির কারণে তত্ত্বের ব্যবহারিক গুরুত্ব খুব কম। তবে আধুনিক কালে খাজনার ধারণা আলোচনার ক্ষেত্রে রিকার্ডোর খাজনা তত্ত্বের বিশ্লেষণের গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছো। তোমাদের কিছু বাড়ির কাজ একক কাজ দেওয়া হলো। খাজনা কাকে বলে? 2, খাজনার মতে রিকার্ডোর মতে খাজনা কেন দেওয়া হয়? 3, রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো, এবং 4, রিকার্ডোর খাজনা তত্ত্বটির সমালোচনা বর্ণনা করো। একটি বাড়ির কাজ দেওয়া হচ্ছে, যেখানে তোমাদেরকে এই উদ্দীপক থেকে, চিত্র থেকে তোমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করতে হবে, গ এবং ঘ। যেমন এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, যেমন ক, নিট খাজনা কি? খ, মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা, এবং গ, যেটি এই উদ্দীপক থেকে তোমাদের উত্তর তৈরি করতে হবে, তা হচ্ছে উদ্দীপকে খাজনা নির্ধারণের কোন তত্ত্বটি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা করো। এবং অর্থাৎ খাজনা, রিকার্ডোর যে খাজনা তত্ত্বটি, অর্থাৎ উদ্দীপকে খাজনা নির্ধারণের কোন তত্ত্বটি তুলে ধরা হয়েছে, অবশ্যই এটি রিকার্ডোর খাজনা তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে। রিকার্ডোর খাজনা তত্ত্বটি বিস্তারিত আলোচনা করতে হবে। এবং ঘ, উদ্দীপকে খাজনার পরিমাণ কত এবং কিভাবে নির্ধারিত হয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য থেকে খাজনার পরিমাণ এবং কিভাবে নির্ধারিত হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।